আসসালাম আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। যারা ফেসবুকে লাইভ করতেছো তারা সবাই জান না যে আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, আর তোমাদের কি অবস্থা, কেমন যাচ্ছে পড়াশোনা, কমেন্টে লিখো, আমি আনসার দিয়ে দিব সবাইকে। আচ্ছা, আজকে আমাদের যে পড়াটা আমরা বেশি পড়বো না, আজকে ছোট পড়া, কারণ বেশিক্ষণ ক্লাস না করে সম্ভব না। আজকে আমরা পড়বো যোজক টিস্যু নিয়ে। এটাকে বলা হয় আবার কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। এখান থেকে একটা শব্দ কিন্তু আমরা আনতে পারি, সেটা কি? আর আমরা তো জানি যোজন বিয়োজন, যোগ বিয়োগ, এই যোজক টিস্যুগুলো দেহের বিভিন্ন টিস্যুর সাথে কি করে, যোগাযোগ করে, সম্পর্কে স্থাপন করে। বাট এভাবে বললে তো পরীক্ষা হলে স্যারের নাম্বার দিবে না, আমাকে স্যাররা যে ভাষায় বইটা লিখে দিছে ওই ভাষায় নাম্বার দিতে হবে। কিন্তু বইয়ের ভাষাটা তোমরা কেউ ভালো করে বুঝতে পারো না, আমরা বইয়ের ভাষার দিকে একটু নজর দিই। লিখছে, আর নোট যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমি আগেই নোট রেডি করে রাখছি, জাস্ট তোমাদের এখানে নোটগুলো দিয়ে দিব। তাই জাস্ট বসে বসে ক্লাসটা মনোযোগ দাও, আর আমি লিখতে বললে এগুলো লিখবা। এটা লিখছে মাতৃকাকে বলা হয় ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স বা মাতৃকা তোমরা শব্দটা কিন্তু পড়ছো, কিন্তু কেউ হয়তো বলতে পারবে না। এখন আমি যদি জিজ্ঞেস করি, আমি একটা সিম্পল কথা বলি, যারা মাইটোকন্ড্রিয়া পড়ছো, যারা ক্লোরোপ্লাস্ট পড়ছো, এই যে তাদের মাঝখানে যে পদার্থটা জেলের মতো যে জিনিসটা থাকে, একে বলা হয় মাতৃকা বা স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এটা একটা জেলির ন্যায় পদার্থ। আর যদি এখানে দেখা না যায় তার জন্য সরি। আমি আজকে গেছিলাম ক্যামেরা স্ট্যান্ড ট্রাইপড কেনার জন্য, কিন্তু এত বেশি দাম যে 3000 টাকা বলছে, তাই আজকে কেনা হয় না, সামনে নিয়ে নিব, তখন এই কষ্টটা হবে না। আমরা মাতৃকা শব্দটা বুঝলাম। এখন এই টিস্যুর ক্ষেত্রে কি হয়, আর আমরা টিস্যু বলতে বুঝি কি, যখন অনেকগুলো কোষ একসাথে থাকে। আমি ধরো একটা বাটি নিলাম, এখানে বাটির মধ্যে যদি আমি শরবত বানাই, চিনির পরিমাণটা বেশি দিয়ে দিই, এখানে পানি থাকবে, চিনি থাকবে। আমরা পানিটাকে কি চিন্তা করব, মাতৃকা, চিনিকে চিন্তা করবো কোষ। তো এই যদি এটার নাম টিস্যু কোষ, এই জুসটার নাম দিলাম আমরা টিস্যু। এই জুসের টিস্যু নাম যে দিলাম, তার ক্ষেত্রে কোষের পরিমাণটা খুবই অল্প, কিন্তু মাতৃকার পরিমাণ অনেক বেশি।
তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যোজক টিস্যু কাকে বলে, তোমরা আনসার দিবা যে টিস্যুর মাতৃকায় যে টিস্যুতে মাতৃকার পরিমাণটা বেশি কিন্তু কোষের পরিমাণটা কম, তাকে আমরা তরল যোজক টিস্যু বলি। এখন আমরা তরল যোজক টিস্যুর প্রকারভেদ দেখব। তো গঠন এবং কাজের উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করছে। তিন প্রকার, কি কি? 1 ফাইব্রাস যোজক টিস্যু, 2 স্কেলিটাল, 3 তরল যোজক টিস্যু। এই 3 প্রকার আমরা যোজক টিস্যুর প্রকারভেদের মধ্যে পাই। এতটুকু কারা কারা বুঝছো আমাকে বলো। কেউ কোনো কিছু সমস্যা থাকলে কমেন্ট করো, আমি আনসারটা দিচ্ছি, তোমরা এটা লিখে ফেলো। আশা করি সবাই আমার আনসারটা পাইছো। এখন আজকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু লাইট কম। এরপর আমরা এখন একটা একটা টিস্যু ধরে পড়বো। বেশিক্ষণ ক্লাস নিব না, তোমাদের ছুটি দিয়ে দিব। বেশিক্ষণ ক্লাস নিব না, তাই একটু বেশিক্ষণ ক্লাস নিব না। এখন আমরা পড়বো হচ্ছে ফাইব্রাস টিস্যু নিয়ে। এটা নিয়ে বেশি কিছু বইয়ে বলে নাই। আমরা যে এভাবে আঁকছিলাম, এর মধ্যে কোষের সংখ্যা কম দিছিলাম। তো কোষের সংখ্যা কম কিন্তু মাতৃকার সংখ্যাটা যখন বেশি হয়, আচ্ছা কোষটা একটু বড় করে আঁকি। এখানে কিন্তু কিছু কি থাকে, সুতা, আমাদের যে সুতা চিনি না, সুতার মতো কিছু স্ট্রাকচার থাকে এরকম। তো এগুলো হচ্ছে ফাইবার বলে। আমাদের যে সুতা আছে, সুতা, এগুলো হচ্ছে ফাইবার বা তন্তু। এখন এগুলো কি কোথায় থাকে? আমরা মাংস খাই, গরুর মাংস, মুরগির মাংস, দেখবা এগুলো যখন বারবার গরম করতে থাকে, এগুলো সুতার মধ্যে আস্তে 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 খুলে পড়ে যায়। তোমরা দেখছো না? যারা যারা দেখছো তারা একটু বলো আমাকে যে ভাই দেখছি, সুতার মতো হচ্ছে কি খুলে খুলে পড়ে যায় যখন বেশি রান্না করা হবে না। একটা মাংসকে আমি 5-6 বার ধরে জাল দিতেই আসি। এই জন্য এগুলো থাকে কোথায়? এগুলো থাকে হচ্ছে আমাদের পেশিতে। তো আমাদের পেশি কোথায় থাকে? আমাদের পেশি থেকে ত্বকের নিচে। অবস্থানটা কোথায় লিখব? দুঃখিত, আসলে আমি ফাইব্রাস, তারপর হচ্ছে যে তোমাদের স্কেলিটাল। স্কেলিটাল শব্দের অর্থ হচ্ছে আমরা যে হাড্ডি বলি, হাড্ডি, আমাদের এই হাড্ডিটা। স্কেলিটাল মানে হচ্ছে কি কঙ্কাল। আচ্ছা, আমরা তোমাদের তো 9 10-এ তোমাদের কাকতারুয়া বলে একটা গল্প আছে। তো কাকতারুয়া হচ্ছে কিরকম? এইরকম মাটিতে পুঁতে থাকে। এখন বলো তো, কাকতারুয়া যে এভাবে হইলো, এটা কি তার শার্টের কারণে হয়েছে? নাকি তার শরীরের ভেতরে আমরা যে বাঁশ দিয়ে তৈরি করছিলাম, এভাবে করে তৈরি করছি, এভাবে একটা মাথা তৈরি করছি, মাথার মধ্যে এটার ভিতরে বসাই দিছি, এভাবে দুইটা একটা বাঁশ দিছি। এখন বললো শার্টের কারণে তো এরকম হয় নাই, এ হয়েছে আসলে কিসের কারণে? ভেতরে যে স্ট্রাকচারটা সেটার কারণে। তা আমাদের দেহের ভেতরে কি আছে? আমাদের দেহের ভেতরে আছে হচ্ছে কি কঙ্কালটা। তা আমি যদি জিজ্ঞেস করি আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে কে, তাহলে তোমাদের আনসার দিতে হবে কি? তোমাদের আনসার দিতে হবে স্কেলিটাল। তাহলে আমরা লিখি, কি লিখব? দেহের অভ্যন্তরীণ
কাঠামো গঠন, সবাই আমার মুখে মুখে বলতেছি কারণ এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে অভ্যন্তরীণ বলতে কি আমাদের শরীরের ভেতরের দিকের একটা স্ট্রাকচার। আমি নাহলে তো আমাকে পড়ে যেতাম, আমার যদি এখানে একটা হাড্ডি না থাকতো, আবার আমার হাত থেকে হাড্ডি নাই, হাতে তো ভেঙে পড়ে যেত। একটা অভ্যন্তরীণ একটা স্ট্রাকচার আমাদের দেহ। তারপর দেহকে নির্দিষ্ট আকৃতি, এই যে তাকে নির্দিষ্ট একটা কি দিছে, আকৃতি দিছে। দেহকে নির্দিষ্ট আচ্ছা, পানির কি কোনো নির্দিষ্ট আকার আছে? তাকে আমরা যে পাত্রেই রাখি সে যে পাত্রের মতো হয়ে যায়, কিন্তু কঠিন পদার্থের একটা নির্দিষ্ট কি আছে? আচ্ছা, কোনো নির্দিষ্ট আকার। কে কি কমেন্ট লিখছে? আচ্ছা, এটার পরে আফসানা মেসেজ দিছিল। আসলে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে। ও হচ্ছে আমাদের যে ক্লাসগুলো ফেসবুকে হইতো, আগে হচ্ছে গুগল মিটে হবে, গুগল মিটে হইতো, তো ও হচ্ছে ফোনের জন্য সমস্যা হয়েছে, হয়তো এটা দেখতে পারতেছে না, আসলে সরি তোমাদের বিরক্ত করতেছি। দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে। আর আমি কি হাঁটাচলা করতেছি না, আমার হাত নাড়াচ্ছি না, এগুলো কি আমাদের অঙ্গ না? এগুলো কি করতেছে? সঞ্চালন করতেছি, আমরা হাঁটাচলা করতেছি। আমাদের শরীরকে হাড্ডিগুলো শক্ত করে, শক্ততা মানে আমাদেরকে শক্ত করে দাঁড়ায় থাকতে সাহায্য করতেছে। তো এটাকে আমরা কি বলি? ধীরতা বলি। তাহলে অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করতেছে। লাস্ট কথা হচ্ছে আমাদের এই মাথার একটা খুলি আছে। এই মাথার ভিতরে কি আছে? আমাদের ব্রেন আছে। আমার মাথার যদি এই খুলিটা না থাকতো, তাহলে মাথার ভিতরে যে ব্রেনগুলো ছিল এগুলো কিন্তু কি থাকতো না, সংরক্ষিত থাকতো। কিন্তু তোমার কি হয়তো একটা ছোট্ট একটা আমি আঘাত করলাম, ওইখানের মধ্যে কি রক্ত জমাট বেঁধে যাইতো। তো আমাদের নরম নরম যে অংশগুলো, যেমন আমাদের হৃৎপিণ্ড, একটা বক্ষপিঞ্জর, এখানে পাঁজরের হাড্ডিগুলো দিয়ে কি করা, চারপাশ দিয়ে ঘেরা। তাহলে এইবেলা হচ্ছে কি লিখবো আমরা? নরম এবং নাজুক অংশগুলোকে রক্ষা করতেছে। বাইরে আওয়াজ হচ্ছে, আমি তো এখন আর অফ করতে পারবো না। অঙ্গগুলো কি কি? এগুলো হচ্ছে অঙ্গগুলোর নাম আমি এখানে লিখতেছি। এগুলো কি কি? এগুলো হচ্ছে প্রথমত মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, আর কি আছে? মেরুরজ্জু। আচ্ছা, মেরুরজ্জু জিনিসটা কি? মেরুরজ্জু জিনিসটা যে তোমরা চিনবে না। আমাদের যে পিছনের দিকে মেরুদণ্ডের হাড্ডি আছে, এই যে মেরুদণ্ডের হাড্ডি আছে, এটা আমি জাস্ট আঁকলাম। এর ভেতর দিয়ে একটা ফাঁপা জায়গা আছে। তো এর ভেতর দিয়ে একটা জিনিস যায়, এটাকে আমরা সুষুম্না স্নায়ু বা সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু বলি। এটা পরে চিনবা। আসলে তোমরা তো আর ভিতরের জিনিস দেখো নাই যে একটা হৃৎপিণ্ডের ভিতরে কি থাকে। আমাদের যে পেছনে মেরুদণ্ডের ভিতরে একটা ফাঁকা স্থান আছে, ওটাতে মেরুরজ্জু থাকে। তো এই যে আমাদের মেরুদণ্ড কি করতেছে? এই ফাঁকা জায়গাটাকে ঘিরে অবস্থান করে ওটাকে রক্ষা করতেছে। আচ্ছা, মেরু। তাহলে আমাদের স্কেলিটালটা শেষ, আমরা তরল যোজকটা পড়ব। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। কারো কোনো সমস্যা আছে কিনা বলো। কারো কোনো সমস্যা আছে কিনা বলো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। তাহলে আমরা কি নেক্সটে যাই? আচ্ছা, তাহলে আমরা কি নেক্সটে যাই?
আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে তরল যোজক টিস্যু। শুরুতেই বলছি এটা একটা যোজক টিস্যু, তাহলে এটাকে কেন তরল বলা হয়েছে? কারণ এর যে মাতৃকা থাকে তা হচ্ছে তরল। সিম্পল হিসাব, সিম্পল হিসাব কি? মাতৃকা তরল, এই জন্য তাকে কি বলে? তরল যোজক টিস্যু বলে। এখন তরল যোজক টিস্যুর আসলে বিভিন্ন রকম কাজ আছে। আমরা যদি বলি এটা যোজক টিস্যু বলতে কি বুঝেছে? যোজক মানে কানেকশন করা, দেহের কোনো অংশের সাথে কোনো অংশের একটা কি করা, কানেকশন তৈরি করা। তো এই তরল যোজক টিস্যু একরকম তরল পদার্থ যে হচ্ছে বিভিন্ন বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে। একটা সিম্পল এক্সাম্পল যেমন হচ্ছে আমরা খাবার খাই, খাওয়ার পরে এই খাবারগুলো আমাদের পাকস্থলীতে পরিপাক হয়। ওইখান থেকে তোমার এই যে আঙ্গুলের ডগায় একটা খোস আছে, তারই তো শক্তি দরকার, তো তাকে খাওয়াগুলো এনে দিতে হবে। তাহলে এই কাজটা করবে হচ্ছে তরল যোজক টিস্যুর রক্ত। আবার আমরা শ্বাস নিলাম, আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে ফুসফুস। এখন এই অক্সিজেনটা নিয়ে আমার সেম এই কোষে লাগবে, তাহলে এটা কে নিয়ে যাবে? এটাও হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে, তরল যোজক টিস্যু। তাহলে আমরা বলতে পারি তরল যোজক টিস্যু হচ্ছে পদার্থের পরিবহন করা। তাহলে কি করে? জৈব পদার্থ পরিবহন করে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পড়বো হচ্ছে আসলে তরল যোজক টিস্যু আমাদের দেহে কি? তরল যোজক টিস্যু আমাদের দেহে দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। রক্ত নিয়ে আমরা বেশ ভালোই জানি, কিন্তু লসিকা নিয়ে এত বেশি আমাদের জানাশোনা নেই। এখন রক্তকে যদি আমরা দেখি, আমাদের মেডিকেলে কি করি, আমরা কারো একটা রক্ত নিয়ে একটা টেস্ট টিউবে নিই। ধরো এটা একটা বড়, এটা তো কাপ, তোমরা তো টেস্ট টিউব দেখছো, এরকম একটা টেস্ট টিউবে হচ্ছে আমরা তোমাদের রক্তগুলো নিয়ে, ধরো এটাকে আমার টেস্ট টিউব, এটাকে নিয়ে একটা মেশিনে রাখি। ওই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এটা কি করে? এটা এই টেস্ট টিউবটাকে সেকেন্ডে 6 থেকে 2000 থেকে 3000 বার ঘুরাইতে পারে, সেকেন্ডে ঘুরাইতে পারে। যখন সেকেন্ডে এগুলো ঘুরাই তখন কি হয়, এটা যদি তোমার টেস্ট টিউবটা হয় তখন দেখা যায় এরকম লাল হয়ে থাকে নিচের অংশটা। নর্মালি রক্ত তো লাল, পুরো অংশটা লাল। যখন আমি নিয়েছিলাম তখন পুরোটাই লাল ছিল। যখনই টেস্ট টিউব সেন্ট্রিফিউজাল মেশিন আমরা ঘোরালাম তখন লাল এবং এটা ডিপ লাল, মানে একটু কালো ভাব দেখা যায়। এর উপরে এই অংশটা হচ্ছে একদম সাদা পানি। এই সাদা পানিটা হচ্ছে বলা হয় সিরাম। আচ্ছা, সিরাম টিরাম তোমরা পড়িও না, আমরা তোমরা বইয়ে যা আছে তা পড়াই। রক্ত, তাহলে আমরা রক্তে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্ত রস। আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তরসকে আবার বলা হয় প্লাজমা। আর রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা আছে আমাদের দেহে 3টা, আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা। আমাদের এগুলোর কাজগুলো করতে হবে, আর এগুলোর গ্রিক নেমটা জানতে হবে, অবশ্যই গ্রিক নেমটা জানতে হবে। যেমন এটার গ্রিক নেম হচ্ছে এরিথ্রোসাইট, এটার নাম হচ্ছে লিউকোসাইট, এটার নাম থ্রম্বোসাইট। এবং এগুলোর কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে। কাজগুলো কি? এটার কাজ হচ্ছে, যেমন আমি অক্সিজেন গ্রহণ করলাম, এই অক্সিজেনটা কিসের মাধ্যমে পরিবহন হবে? রক্ত তো অনেক পদার্থ আমরা দেখলাম, এই যে রক্তরস আছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, অনুচক্রিকা আছে। আমাদের এই অক্সিজেনটা কার সাথে পরিবহন হবে? এটা হচ্ছে আরবিসির সাথে বাইন্ড করবে। তাহলে কি অক্সিজেন পরিবহন আমরা লিখলাম এখানে, অক্সিজেনও করে, আবার কার্বন ডাইঅক্সাইডও করে, বাট বেশিরভাগ অক্সিজেন করবে এ, বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড করবে এই রক্তরসটা। আর ডাব্লিউবিসি হচ্ছে কি? আমাদের দেশে যেমন সেনাবাহিনী আছে,
বিভিন্ন বাইরের দেশের শত্রু যখন আক্রমণ করবে তারা আমাদের রক্ষা করবে, ঠিক তেমনি আমাদের দেহ যখন বাইরের কোনো জীবাণু ভাইরাস দ্বারা কি বলে আমাদের অ্যাটাক করবে, তখন হচ্ছে এই ডাব্লিউবিসিটা হচ্ছে কাজ করবে, যে জন্য এটাকে বলা হয় কি দেহের সেনাবাহিনীও বলে। তাহলে রোগ প্রতিরোধ। লাস্ট অফ অল অনুচক্রিকা। দেখবো আমাদের হাত একটু করে হাত কেটে গেলে, একটু ছোটো হাত কেটে গেলে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে রক্ত যে আমাদের রক্তপাত হইতো ওটা কিন্তু অফ হয়ে যায়। এটা কার কারণে হয়? এটা হচ্ছে অনুচক্রিকার কারণে হয়। এইগুলো আসলে নিয়ে আমরা ওই চ্যাপ্টার, যে চ্যাপ্টারে রক্ত নিয়ে আলোচনা করছে আমরা ওই চ্যাপ্টারে পড়বো। জাস্ট কাজটা পড়ার জন্য আমরা এখানে বলতেছি, সেটা হচ্ছে রক্ত জমাট। আর রক্ত কণিকাটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 45%। রক্তরসটা কত পার্সেন্ট? 55%। অর্থাৎ পুরো 100% হিসাব করলে এর মধ্যে 55% পাবো আমরা রক্তরস, আর 45% পাবো হচ্ছে রক্ত কণিকা। এখন রক্তরসের মধ্যে কি কি পাই? আবার রক্তরসের মধ্যে হচ্ছে বেশিরভাগই পানি। পানি কত পার্সেন্ট? 91 থেকে 92%। আর এগুলোকে বলা হয় অজৈব, বাকি বলো কি অজৈব পদার্থ। আর অজৈব পদার্থের মধ্যে কি পাই? অজৈব পদার্থের মধ্যে পাই আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোটিন এবং 2 নাম্বারটা হচ্ছে বর্জ্য পদার্থ। প্রোটিনটা আসলে এইচএসসিতে গুরুত্বপূর্ণ, 4টা প্রোটিন নাম বলতে হয়, আমরা মনে রাখি হচ্ছে GPA5 দা, আর অনেকে মনে রাখা হচ্ছে ফুল পরে টুপ করে, অনেকবার মনে রাখে প্রথম বিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, অনেক আছে, এগুলো তোমাদের লাগবে না, যারা জানতে চাও জানতে পারো। গ্লোবিউলিন, প্রথম বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, 4টা আছে। এটা সবাই লিখো, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে বলো। আচ্ছা, আমরা এখন রক্তের সংজ্ঞাটাই বললাম না, আমি রক্তের সংজ্ঞাটা ইচ্ছা করে পড়াই নাই, যাতে পরে পড়াই। তাহলে আমরা রক্তের সংজ্ঞাটা পড়বো এখন, তারপর লসিকাতে গিয়ে আমাদের ক্লাসটা ছুটি দিয়ে দিব। রক্ত কি? আমি লিখি রক্ত কি? রক্ত একটা যোজক টিস্যু। তাহলে আমি লিখলাম রক্ত একটা তরল যোজক টিস্যু। ঠিক আছে, এখন রক্ত তরল যোজক টিস্যু লিখলাম। রক্ত কোন বর্ণের? এখন আমাকে বলো যে রক্ত লাল বর্ণের, তাহলে আমি সামনে লাল বর্ণ লিখলাম। রক্তের টেস্টটা কেমন? রক্ত যদি তোমরা কেউ খেয়ে থাকো তার টেস্ট একটু বলি আমাকে। এটা হচ্ছে লবণাক্ত, পুরোটাই লবণাক্ত না, ঈষৎ লবণাক্ত। ঈষৎ শব্দের অর্থ হালকা। তাহলে রক্ত কি? রক্ত হচ্ছে ক্ষারীয়। রক্ত হচ্ছে কি? রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যুকে রক্ত বলে। শেষ, আমাদের রক্ত পড়া শেষ। রক্ত পড়া শেষ, আমরা হচ্ছে এখন খুব সুন্দর একটা পড়াতে যাব, সেটা হচ্ছে লসিকা। এটা খুবই খুবই খুবই, তোমরা যারা বুঝো না লসিকা কি জিনিস, তাদের কাছকে আমি একদম পানি পানি করে দিব। আচ্ছা, কেউ কি হৃৎপিণ্ড, রিয়াল হৃৎপিণ্ড দেখছো? হৃৎপিণ্ড ফোনে আছে, তোমরা ভিডিও দেখে নিবা। আমরা তোমার কাছে একটা হৃৎপিণ্ডের নর্মাল স্ট্রাকচারটা দেখাই, যে একটা হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে, এরকম 4টা চেম্বার থাকে। এখন চ্যাপ্টার এভাবে যে ঘরের মধ্যে থাকে এমন না, এগুলো দেখছে হলো ভিসকাস, এটার মধ্যে অনেক রকম গঠনটা আমরা তোমাদের যখন 3D দেখে পড়াবো তখন হচ্ছে দেখতে পাবো। বাট এখন হচ্ছে নর্মাল স্ট্রাকচারটা, হৃৎপিণ্ডের কাজ বোঝার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ছবি। দেখো, এটাকে বলা হয় ডান, আমাদের এটা হচ্ছে ডান, উপরের দিকে যেগুলো থাকে এগুলোকে বলে আমরা অলিন্দ। তাহলে আমি লিখি ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, এটা ডান নিলয়, এটা ডান বাম নিলয়। আমি শর্টকাট লিখছি ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এখন ডান অলিন্দতে কি হয়, আমাদের দেহের পুরা বডির যত রকম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে
সবগুলো এখানে আসে। তাহলে আমি এখানে লিখি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, আমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে নীল কালার দিয়ে মার্ক করতেছি। এটা আসলো, আসার পর সে হচ্ছে কি একটা জায়গা, একটা দরজা দিয়ে ডান নীলে প্রবেশ করবে। তাহলে কি ডান অলিন্দা আসছে, অলিন্দা থেকে নীলয়ে যাবে, এ নীলয়ে আসলো, এই নীলয় থেকে সে একটা দরজা দিয়ে বের হয়ে কোথায় চলে যাবে, সে চলে যাবে একটা অঙ্গে। এই অঙ্গটার নাম কি? এই অঙ্গটার নাম হচ্ছে ফুসফুস। ফুসফুস, ফুসফুস, ফুসফুস। গিয়ে রক্তের যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা ফুসফুসকে দিয়ে দিবে। তাহলে ফুসফুস কি করবে? কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিবে। আর আমরা শ্বাস নিলাম, অক্সিজেন গ্রহণ করলাম, তাহলে ফুসফুস কি করবে? অক্সিজেনটা গ্রহণ করবে। গ্রহণ করার পর রক্তটা হয়ে যাবে লাল কালারের রক্ত। আমরা মার্ক করি, বাট আমার লাল কালারটা কাজ করতেছে না, এই জন্য আমি কালো দিই। এই রক্তগুলো ব্যাক করবে আবার হৃৎপিণ্ডে, ব্যাক করে এই দরজা দিয়ে ঢুকবে, আবার এই অলিন্দ থেকে সে এই দরজা দিয়ে ঢুকবে, তারপর এই দরজা দিয়ে আমার পুরা বডিতে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার বডি, ধরে নাও এটা আমার দেহ। গেল, লাল রক্ত নিয়ে গেল, দেহের প্রত্যেকটা কোষ এগুলো ইউজ করলো অক্সিজেনটা। ইউজ করার পরে আমরা শ্বসনে গিয়ে পড়বো, যে পড়ছি আমরা যে আমরা অক্সিজেন ইউজ করি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি। এখানে শ্বসন হয়, মানে শক্তি উৎপন্ন হয়, শ্বসনে শক্তি উৎপন্ন হয়। আবার সে কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। তো আমরা তো জাস্ট এইটুকু দেখলাম যে এগুলোকে আমরা বলি যে হচ্ছে লোহিত রক্তকণিকা বা যে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে তাকে আমরা বলি ধমনী, আর যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে তাকে আমরা শিরা বলি। বাট পার্থক্য একটা জায়গায় আছে, এটা পরে। এটার নাম হওয়া উচিত ছিল, সে যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে, এই জন্যই তাকে আমাদের বলা উচিত ছিল শিরা, বাট এটাকে বলা হয় ধমনী। ধমনীর রিয়েল অর্থ হচ্ছে যে নালী হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায় তাকে বলি ধমনী, যে নালী হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে তাকে আমরা বলি শিরা। তাহলে আমরা ধমনী আর শিরা বুঝলাম। যেমন এটা রক্ত নিয়ে আসছে এই জন্য এটা শিরা, এটা রক্ত নিয়ে আসছে এই জন্য এটা শিরা, এটা রক্ত নিয়ে গেছে এই জন্য এটা ধমনী, এটা রক্ত নিয়ে গেছে এই জন্য এটা ধমনী। তো আমরা ধমনী আর শিরা জিনিসটা বুঝলাম। কিন্তু আরেকটা শব্দ আছে যেটার নাম হচ্ছে কৈশিক ঝালিকা। কৈশিক ঝালিকা এটা বুঝছো সবাই আশা করি। আমি মুছে দিই কারণ অনেক সময় চলে যাচ্ছে। তো ধর একটা রক্তনালী, এটা হচ্ছে ধমনী, আমি লাল রং দিয়ে দিলাম। রক্তনালী তো একটা নালী। আমি যদি বলি যারা যারা গ্রামে থাকো তারা দেখবি হচ্ছে যে আমাদের বড় মাঠে হচ্ছে মাঝখান দিয়ে পানির একটা লাইন করে দেয়, কারণ প্রত্যেকটা জমিতে তো পানি দরকার। এখন ওই বড় জায়গাটাকে আমরা ড্যাম বা এরকম কি একটা শব্দ বলে, এইটা থেকে আবার ছোট ছোট একটা কানেকশন দিয়ে দেয় যাতে কি পাই, প্রত্যেকটা জমির প্রত্যেকটা অংশ পানি পাই। বড় অংশটা কিন্তু আমাদের রক্তনালীগুলো। আমার তো রক্তনালীতে রক্ত দরকার না, রক্তনালীর যে অক্সিজেনটা সেটা আমার এইখানে ছোট্ট একটা কোষ আছে তার দরকার। তখন এই যে কোষগুলো মনে করো এখানে আছে, এখন কথা হচ্ছে যে এটা তো মোটা মোটা নালী, কি এর পাশ দিয়ে যাইতে পারবে? এতটুক পর্যন্ত কে কে বুঝছস দেখি কমেন্ট কর। কারা কারা আসস? 5 জন আসস। কে কে কতটুক বুঝছস কমেন্ট করে জানা। কেউ যদি না বুঝছস অল ক্লিয়ার। তোমার নাম যে তৃষা, অল ক্লিয়ার। তারপরে প্রেয়সা, আদিত্য কই, আদিত্য কই, ফারিন কই, এখন কি আমরা বাকি যে অংশটুকু আছে এটা শেষ করে ফেলবো নাকি ব্রেক দিব? আমাদের আর বেশিক্ষণ নাই।
আচ্ছা তাহলে আমরা নেক্সট শেষ করে দিই, ব্রেক না। ওকে ওকে ক্লিয়ার। সন্ধ্যা ধারা নেক্সট। কে কে শেয়ার করছো সেটা বল, শেয়ার করলে কিন্তু বলছিলাম গ্রুপে। কই তুমি তো অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো প্রেয়সা, তুমি তো দেখলাম নীলয় কাকে বলে জিজ্ঞেস করছো, আমি তো দেখতেছি কি কমেন্ট করতেছো। নীলয় অলিন্দ এগুলো পড়াবো হচ্ছে যখন হৃৎপিণ্ড পড়াবো তখন, এখন তো আমাদের এই চ্যাপ্টার না। ওকে আমরা নেক্সট যে অংশটুকু আছে আর বাকি অল্প কিছুক্ষণ ওটা শেষ করি, শেষ করে হচ্ছে সবাইকে ছুটি দিয়ে দিব। এই কি এর পাশ দিয়ে যেতে পারবে? পারবে না। তো আমরা কি করব, এটাকে একদম ছোট করে ফেলবো, চিকন করে ফেলবো। এটাকে কি করব, চিকন করব, এরকম চিকন চিকন করে ফেলবো। এরকম যাবে যাবে যাবে, এদিকে পাশ দিয়ে যাবে, এদিকে পাশ দিয়ে যাবে, এটা এদিকের পাশ দিয়ে যাবে, পাশ দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পর আবার হঠাৎ করে যাচ্ছে যাচ্ছে, এরকম যাচ্ছে যাচ্ছে, জালির মতো করে সৃষ্টি করে ফেলছে সব জায়গায়, আবার একসাথে হবে। মানে এখানে যেগুলো কোষ ছিল ওই কোষগুলোকে সে অক্সিজেন দিয়ে চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলে আসতেছে, অর্থাৎ এদিকে আসার সময় সে অক্সিজেন নিয়ে আসছে, কোষগুলোকে বলছে নাও তোমার অক্সিজেন তুমি নাও, কাজ করো, আমাকে কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দাও, আমাকে বসের কাছে যাইতে হবে। আর প্রশ্ন হলো এটাও তো একটা নালী, ছোট নালী, এ তো সরাসরি এক অক্সিজেন দিতে পারতেছে না, নাও হাত দিয়ে। আমি কি করব, একদম সিম্পল হিসাব, ধরো এটা একটা পুকুর, এটা একটা রাস্তা, এটা হচ্ছে পুকুরের রাস্তা, মানে পুকুরের পাশে একটা রাস্তা। তা আমাকে কি করতে হবে, আমার এই জায়গায় হচ্ছে আমি বসা আছি, পুকুরে আমি সাঁতার কাটতেছি, আমি হচ্ছে এই যে এটা হচ্ছে কোষটা, সে হচ্ছে সাঁতার কাটতেছে। আমার একটা কি দরকার পড়ছে, আমি একটা বড় মাছ ধরছি পুকুর থেকে ডুব দিয়ে, একটা বালতি দরকার পড়তেছে। এখন এখানে যে আমার আম্মু দাঁড়ায় আছে, আম্মু তো আর পানিতে নেমে আমাকে বালতি দিবে না, তিনি কি করবে, এখানে বালতিটা পানিতে ছেড়ে দিবে, পানিতে বালতিটা ছেড়ে দিয়ে পানিটাকে একটু ধাক্কা দিবে, তাহলে কি হবে, বালতিটা আস্তে 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 এখানে চলে আসছে। ঠিক তেমনি এই নালীটা তো আর সরাসরি অক্সিজেন একে দিতে পারতেছে না, এ কি করবে, এখানে অনেকগুলো তরল থাকে, রস থাকে, এই রসে অক্সিজেনটা দিয়ে দিবে সে অক্সিজেন। তাহলে একদম সিম্পল হিসাব, এই যে টিস্যুগুলোর এই যে কোষগুলোর মাঝখানে, কোষগুলোর মাঝখানে মাঝখানে যে জায়গাটা আছে, যে জায়গাটা আছে এটাকে বলে আমরা কি বলবো, আমরা আমরা পড়ছিলাম কিন্তু সরল টিস্যুতে, যে কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা সেটাকে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বলি। এই কোষের মাধ্যমে যে ফাঁকা জায়গা আছে এখানে অনেকগুলো পানি থাকে, এই পানিটাকে আসলে কি বলি আমরা, লসিকা বলি। আর লসিকাটা কোত্থেকে সৃষ্টি হয়, এটা কিন্তু সৃষ্টি হয়েছে কোত্থেকে, এটা কিন্তু এই নালী দিয়ে কতগুলো রস বেরিয়ে গেছে গা, কিন্তু কি বের হইতে পারে না, আরবিসিটা বের হইতে পারে না, আরবিসিটা অনেক বড়, এ দেখ এখানে আরবিসি আসতেছে, এই নালীগুলো মোটামুটি বড়, এদিক থেকে আরবিসি যাইতে পারে, কিন্তু আরবিসিটা হচ্ছে কি ছোট ছোট নালীগুলো ভেদ করে এই পানিগুলো তো আসতে পারতেছে না। যদি আসতে না পারে, আরবিসি নাই, তাহলে আরবিসি না থাকলে রক্তের রংটা তো আমরা জানি রক্তের রং লাল, কারণ আরবিসিতে হিমোগ্লোবিন আছে, যেহেতু আরবিসি এখানে চলে আসতে পারে নাই, তাহলে এখানে হিমোগ্লোবিনে যাবে না, এই কারণে লসিকার রংটা হবে কি হলুদ বা সাদা। তোমাদের বই কি লিখছে, স্বচ্ছ হলুদ, স্বচ্ছ হলুদ। তাহলে এটা কি, লসিকা একরকম রস, কোথায় থাকে, কোষের মাঝে থাকে। সুন্দর নোট, আমি ওখানে তো দিয়ে দিব। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি, এখানে কিছু আরবিসি যদি যাইতে পারতেছে না, বাট ডাব্লিউবিসি যাইতে পারে, অনুচক্রিকা কিছুটা যাইতে পারে, আর ডাব্লিউবিসি যেখানে যাইতে পারতেছে সেখানে কাজ করবে কি, সে হচ্ছে কি করবে, সে হচ্ছে কি করবে, রোগ প্রতিরোধ করবে। ধর একদম সিম্পল একটা কথা বলি, ধর এটা হচ্ছে, এটা রক্তনালী, এটা গেছে, এটা একটা আমাদের বডির চামড়া, এটা বডির একটা চামড়া, ধর এটা আমার এই অংশটা, এর নিচে এরকম স্ট্রাকচার আছে, এখানে একটা মশা কামড় দিল, মশা কামড় দিয়ে মশার জীবাণুটা প্রবেশ করাইলো,
এখন মশা যদি কামড় দেয়, মশার জীবাণুটা প্রবেশ করায়, ও যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এই যে নালীগুলো তো ছোট ছোট ছিদ্র আছে যেখান দিয়ে রসগুলো বের হবে, ওটা ব্লক করে দেয়, তাহলে এই জায়গাটা আস্তে আস্তে ফুলে যাবে না? কারণ এদিক থেকে রসগুলো বের হবে কিন্তু ব্যাক করতে পারবে না। তখন হচ্ছে কি, আমাদের পাগুলো অনেক সময় একটা এলিফেন্টিয়াসিস নামে একটা রোগ আছে, পাটা এত বড় একটা হাতির পায়ের মতো হয়ে যায় এটার কারণে, এটাকে আমরা ইডেমা বলে। আচ্ছা, এটা লাগবে না। তো এগুলোকে মারার জন্য এখানে কি থাকবে? অবশ্যই রোগ প্রতিরোধকারী যে সেলগুলো আছে এগুলো থাকবে, রোগ প্রতিরোধকারী লসিকার কোষ থাকবে। তাহলে রোগ প্রতিরোধকারী লসিকার কোষ থাকবে, এগুলোকে আমরা বলি লিম্ফয়েড। কি বলি? লিম্ফয়েড। আজকে এতটুকু। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে কি, আমরা তো তরল যোজক টিস্যু পড়ছি। আচ্ছা, আজকে এতটুকুই। কারো কোনো সমস্যা আছে কিনা বল, যে তিনজন দেখতেছস, দুইজন দেখতেছস আর কি। কারো অন্য কোনো কোশ্চেন আছে? বল তৃষা, বল। মুহিন বুইয়া। নো প্রবলেম, প্রেয়াসের কোনো প্রবলেম নাই। কারো অন্য কোনো কোয়েশ্চেন আছে? আমরা তাহলে শেষ করে দিব। কেমন লাগছে ক্লাস? হোয়াইট বোর্ড ভালো? আপনি যে গঠনের দিক থেকে স্কেলিটাল যোজক, স্কেলিটাল যোজক, হ্যাঁ বললেন না যে স্কেলিটাল যোজকের পড়ায় নাই? ও আচ্ছা, তাহলে ওটা বাদ গেছে তাই না? রক্ত হচ্ছে যে আমাদের দেহের বিভিন্ন পদার্থ বহন করে। তো পরিবহন শব্দের অর্থ কি? কোনো কিছু বহন করা। সেটা হচ্ছে যে আমরা কি করি, ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করতেছি, এই অক্সিজেনটা দেহের বিভিন্ন কোষে নিয়ে যাচ্ছি, তো এই পরিবহন করতেছে না, এই জন্য বলছে হচ্ছে পরিবহন। এতটুকুই তোমরা বুঝো, আরও অনেক কিছু পরিবহন করে, এত কিছু তো তুমি বুঝবা না। তুমি এতটুকু বুঝো যে অক্সিজেন পরিবহন করে। আর স্কেলেটাল তো তাইলে হচ্ছে আমরা ভুলে পড়াই নাই, ওটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। আজকে অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, হোয়াইট বোর্ড ভালো নাকি স্মার্ট বোর্ড ভালো? এমনি আইপ্যাডে ক্লাস নিয়ে ওগুলো ভালো, কোনটা ভালো? 6 জন আসস, যারা যারা শেয়ার করছস দুইটাই ভালো। এখন এটা তো হচ্ছে যে আমি যখন ফেস দেখাই তখন তোরাও দেখতে পারতেছস, যখন লেখাগুলো লিখি তখন মুখস্থ হয়ে যায়। আইপ্যাডে হইলে আমি দেখা যায় কি আমি শুধু লিখতেছি। এমনি ক্লাস বল, আইপ্যাডেরটা ভালো বলতেছস? হ্যাঁ, আচ্ছা, আইপ্যাডেরটা ভালো তাই না?
আইপ্যাডও হইলে তো মানে দেখা যায় যে কেউ ক্লাস করতে চায় না ঠিক মতো। ফেসবুকে হইলে হয়তো করতো কিছুটা, এই চিন্তা করে এই চেষ্টা করতেছে আর কি। আচ্ছা দেখা যাক, দুই সিস্টেমেই চালাবো, যারা যেদিকে করতে পারো। আজকেও তো গুগল মিটে লিঙ্ক দিয়েছিলাম, দুই একজন ঢুকছিল আবার বেরিয়ে গেছিলো, তো আমি কাটে দিছি আর কি। সবাই আল্লাহ হাফেজ, আমরা শেষ করি। বাকি আছে স্নায়ু টিস্যু আর পেশির উপর একটা ক্লাস হবে, স্নায়ুর উপর একটা ক্লাস হবে, এই অধ্যায়টা শেষ। আর নেক্সট 2টা ক্লাস হবে। আমি পার্টটা বাকি যে পার্টগুলো এটা লিখে দিয়েছি আমি নোটে, সবাই নোটটার জন্য মেসেজ দিলে আমি দিয়ে দিব। সবাইকে আল্লাহ হাফেজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, কমেন্টে লিখো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।